নিত্যপণ্যের স্বস্তি, শিক্ষা, স্বাস্থ্য খাতে বাড়তি বরাদ্দ, নাগরিক নিরাপত্তা আর বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশায় জনকল্যাণমুখী বাজেটের অপেক্ষায় মানুষ। বাংলাদেশের সন্দেহে পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টারে অনেকে পুশিন ঠেকাতে সীমান্তে কড়া অবস্থানে বিজিবি, ২৬ জেলায় বাড়তি সতর্কতা, নজরদারি ও টহল জোরদার। রেকর্ড তাপমাত্রা, খরা ও অতিবৃষ্টি, চরম আবহাওয়ার পর এবার এল নিনো নিয়ে উদ্বেগ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও, নতুন রোগের প্রাদুর্ভাব ও মহামারীর শঙ্কা। সামরিক হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, দক্ষিণাঞ্চলে দফায় দফায় বিস্ফোরণ, বিদেশি বাহিনীকে দ্রুত সরে যেতে সতর্কবার্তা তেহরানের। এবং তেহরান ওয়াশিংটন সংঘাতের ছায়া বিশ্বকাপেও, ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে ইরানকে যুক্তরাষ্ট্র ছাড়া নির্দেশনায় ক্ষোভ, সমর্থকদের টিকিট বাতিলের অভিযোগ। সকালের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শুরুতেই বাজেটের খবর। বাজেটের পরে বেশিরভাগ সময়ই বাড়ে নিত্যপণ্যের দাম, যার প্রভাব পড়ে জনজীবনে। তাই শ্রমিক, ছাত্র থেকে খেটে খাওয়া সাধারণ মানুষ সবারই চোখ বাজেটে। তারা চান শুধু শান্তিতে বেঁচে থাকার নিশ্চয়তা, একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ুক, এমন দাবি তাদের। সাইফুল ইসলামের রিপোর্ট। জীবিকার টানে নরসিংদী থেকে সপ্তাহে কয়েকদিনের জন্য রাজধানীতে আসেন মোহাম্মদ আলী। ৩ চাকার রিকশার প্যাডেলে চলে তার সংসার। জিডিপি, মূল্যস্ফীতি এসব তত্ত্ব বোঝেন না মোহাম্মদ আলী। তার কাছে বাজেট মানে বাজারের ফর্দের সাথে মিলুক প্রতিদিনকার খরচের হিসাব। জিনিসপত্রের দাম বেশি। ওই কালকা ৪০০ টাকার কাম করছি, ১০০ টাকা গাড়ি জমা, 300 টাকা, তাই 300 টাকা তো আমারও না, তো আমার ফ্যামিলি খাইব কি? আয় ব্যয়ের সাথে মাসের হিসাব মেলে না চাকরিজীবী ও ছোট ব্যবসায়ী পরিবারের। তাদের উপর আছে ব্যক্তি আয়করের মতো প্রত্যক্ষ করের চাপও। যদিও ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে তেমন বাড়ছে না করমুক্ত আয়সীমা। কর জিনিসটা স্কেল অনুযায়ী কমানোর দরকার আছে। এই পরিস্থিতিতে বাজারে গিয়ে চাপে পড়ছেন নির্দিষ্ট আয়ের মানুষ। তাই আসছে বাজেটে নিত্যপণ্যের দাম সাধ্যের মধ্যেই রাখাই তাদের প্রধান দাবি। আয়ের সাথে ব্যয়ের হিসাব তো আমাদের মেলে না, কারণ আমরা এখন যে দ্রব্যমূল্য যুদ্ধগতি, তাতে তো আমরা চলতে পারি না। শিক্ষাখাত যেন উপেক্ষিত না থাকে এবারের বাজেটে, সে নিশ্চয়তা চায় শিক্ষার্থীরা। সরকারের ব্যয় হচ্ছে, ফ্যামিলি থেকে টাকা পয়সা খরচ করতেছে, কিন্তু যেই মূল চাহিদাটা আমাদের কোনো স্কিল শেখা হচ্ছে না। সরকারের এই স্কিল শেখার এদিকে বেশি নজর দেওয়া দরকার। বরাদ্দ বাড়ুক স্বাস্থ্য খাতে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তারা চান হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার নিশ্চয়তা। স্বাস্থ্য খাতে বাজেট আছে, কিন্তু সঠিক ওষুধ পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। 999-এ কল করলে অ্যাম্বুলেন্স আসে আমরা জানি, কিন্তু সেটা কতটুকু সময় আসে, এই আশাটা নিশ্চিত করা। দিন শেষে স্বস্তিতে ঘরে ফেরার নিশ্চয়তা চায় সাধারণ মানুষ। নাগরিক নিরাপত্তায় থাকুক পর্যাপ্ত বরাদ্দ। নিরাপত্তাহীনতায় আছি আমরা, ওই বিষয়গুলো বেশি। মানে আমার মনে হয় যে একটু আইন শৃঙ্খলা বাহিনী, তাদের ভিতরে শৃঙ্খলা বা তাদের চেইন অফ কমান্ড যেটা একটু বাড়ানো উচিত। জুলাই অভ্যুত্থানের পর যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল মানুষ, নতুন সরকারের বাজেটে তার প্রতিফলন থাকুক এমন প্রত্যাশা সকলের। রিকশা চালক থেকে চাকরিজীবী, ব্যবসায়ী বা উদ্যোক্তা, সকলেরই প্রত্যাশা ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট হবে জনবান্ধব ও বাস্তবমুখী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি থাকবে জীবনমান উন্নয়নের রোডম্যাপ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নতুন ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী ব্যাংকে লুটপাট করতে অযোগ্য ও বিতর্কিতদের বসানোর অভিযোগ করেছে বিরোধী দল জামাত। সংসদে দলটির বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বৈধ গ্রাহকদেরই ব্যাংকটির মালিকানা দেওয়া হবে। পর্দার আড়ালে গ্রাহক সেজে বিশৃঙ্খলার চেষ্টা সহ্য করা হবে না। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত, এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। এটা করেছে ফ্যাসিস্ট সরকার। বিতর্কিত লোকদেরকে সেখানে বসিয়ে এখন যে পরিমাণ কিছু টাকা আছে জনগণের টাকা, সে টাকাকেও কিভাবে লুটপাট করা যায় সেরকম উদ্যোগ গ্রহণ করছে। জামাত ইসলাম ব্যাংকের মালিক না, আবার বলছে ইসলামের উপর হাত দিবেন না। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং
সব কিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। পর্দার আড়ালে প্রচারণা, পর্দার ভিতরে প্রচারণা ইত্যাদি চালিয়ে মানুষকে বিভ্রান্ত করে, মাননীয় স্পিকার, আমরা বোধহয় খুব বেশি এগোতে পারবো না। 5ই পরবর্তী এই ব্যাংকের যারা লোন গ্রহণ করেছে, আমি নামই বলি, নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে। বৈধ এবং প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে এই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 700 কোটি টাকার লোন কে নিয়েছে, এটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডে ফান্ডিং করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই, উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। বিএসএফ এর পুশিন ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এই মুহূর্তে লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে আছেন সহকর্মী সুফিয়ান আল হাসান এবং পঞ্চগড়ের মিরগড় সীমান্তে আছেন সোহাগ হায়দার। সরাসরি শুরুতেই যাচ্ছি সুফিয়ানের কাছে। সুফিয়ান, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে। আপনাকে বলে রাখি যে এখানে বেশ কয়েকদিন থেকে এই পুশিনের যে ঘটনাটি, এই সীমান্তে গত 5 তারিখে, জুনের 5 তারিখে শুক্রবার এখানে কিন্তু এই ভারতের বিএসএফ বাংলাদেশের ভিতরে প্রায় 12 জনকে পুশিনের চেষ্টা করে এবং ভারতের যে বর্ডার লাইন রয়েছে সেখান থেকে তারা বাংলাদেশের যে অভ্যন্তরে যে এরিয়া রয়েছে সেই এরিয়ায় দেওয়ার চেষ্টা করে। তবে এখানকার যে বিজিবি রয়েছে এবং এলাকার সাধারণ জনগণ রয়েছে তাদের তোপের মুখে কিন্তু তারা বাধ্য হয়ে পড়ে, আবার যাদেরকে পুশিন করানোর চেষ্টা করেছিল তাদেরকে কিন্তু ভারতে নিতে বাধ্য হয়। তো আজকে আমরা যেই এলাকাটিতে রয়েছি সেখানে এসে তাদের এই এলাকার মানুষজনের সাথে আমরা কথা বলে যেটুকু জেনেছি যে গতকাল রাতেও এই সীমান্তবর্তী এলাকায় একটি উত্তপ্ত অবস্থা তৈরি হয়। তারা শুনতে পান যে বিএসএফ এই এলাকায় যে সার্চ লাইট রয়েছে, তাদের যে সার্চ লাইট সেটি বন্ধ করে। তারা ভেবে নেন যে এখানে আবারও পুশিনের চেষ্টা করা হবে। তো সেই সময় এলাকাবাসী এবং বিজিবি তারা এখানে আসেন। এলাকাবাসী তাদের যে লাঠি সোঁটা রয়েছে সেটি নিয়ে কিন্তু এখানে আসেন মোকাবেলা করার জন্য। সেই তৎক্ষণাৎ বিএসএফ আবার যে পুশিনের যে চেষ্টা সেটি আবার বন্ধ করে তারা আবার সার্চ লাইট অন করে দেন। তো আমরা এখানে যে বিজিবি যে ক্যাম্প কমান্ডার রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে আপাতত দৃষ্টিতে তিনি যেমনটা দেখছেন যে পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত রয়েছে। তো আমরা এই মুহূর্তে চলে যাবো আমাদের পঞ্চগড়ে যে প্রতিনিধি রয়েছেন সোহাগ হায়দার তার কাছে। যেমনটি বলছিলেন, লালমনিরহাটের মতো কিন্তু উত্তরের জেলা পঞ্চগড়েও যারা সীমান্তে পাহারায় রয়েছে বিজিবি সদস্যরা, তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। তারা তাদের যে নজরদারি কার্যক্রম সেটা কিন্তু কয়েক গুণ হারে বৃদ্ধি করেছে। আমি বলে রাখি যে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর থেকে এই যে বাংলাদেশে কিন্তু পুশিনের ঘটনা ঘটে আসছে। তো পুশিনের চেষ্টাকে রুখে দিতে কিন্তু বিজিবি সদস্যরা তাদের যে কার্যক্রম সেটা কিন্তু করে যাচ্ছে। আমি বলে রাখি দিন এবং রাতে তারা কিন্তু বৃষ্টি উপেক্ষা করে, ঝড় উপেক্ষা করে তাদের যে কার্যক্রম রয়েছে সেটা করছে। একই সাথে বলে রাখি যে পঞ্চগড়ে গেল শুক্রবারে কিন্তু প্রথম প্রায় 10 জনকে পুশিনের চেষ্টা চালায় নীলফামারী 56 বিজিবির যে আওতাধীন সীমান্ত এলাকা রয়েছে বরাবরই, সেখানে কিন্তু বিএসএফ পুশিনের ঘটনা চেষ্টা চালায়। সেই ঘটনার পর কিন্তু চতুর্থ দিনের মাথায় আবারও বিজিবির বাধায় তাদের ফেরত নিয়ে যায়। এরপর কিন্তু এখন পর্যন্ত পঞ্চগড়ের সীমান্তে এ ধরনের পুশিনের চেষ্টার কোনো ঘটনার খবর না পাওয়া গেলেও কিন্তু আমরা গতকালকে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জেনেছি যে সম্প্রতি 2 তারিখের ভেতরে একজনকে পুশিনের চেষ্টা চালানো হয়, যেটি তেতুলিয়া সীমান্ত এলাকায়। ঠিক বিজিবির তৎপরতা বা কঠোর অবস্থানে থাকার কারণে কিন্তু 18 বিজিবি ব্যাটালিয়নের যারা সদস্য রয়েছে তাদের তৎপরতার কারণে কিন্তু আর পুশিন করতে পারেনি, যার ফলে কিন্তু সেখান থেকে আবারও ফেরত নিতে তারা বাধ্য হয়। বলে রাখি যে বর্তমানে পঞ্চগড়ের যে 136 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ, তারা কিন্তু প্রত্যেকটি পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছে। একই সাথে বলে রাখি 267 কিলোমিটার সীমান্ত এলাকার মোট 267 কিলোমিটার এলাকার ভেতর কিন্তু 3টি ব্যাটালিয়ন কার্যক্রম পরিচালনা করছে, 18 বিজিবি ব্যাটালিয়ন এবং নীলফামারী 56 এবং একই সাথে ঠাকুরগাঁ 50 বিজিবি ব্যাটালিয়ন। তারা কিন্তু তাদের যে সীমান্ত নিরাপত্তা সেটা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। আমরা
বলে রাখি যে এই মুহূর্তে যেহেতু আমরা আছি পঞ্চগড় একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা, মিরগড় সীমান্ত এলাকায়। এখানে আমরা দেখছি যে ঝড় বৃষ্টি নামছে, একই সাথে কিন্তু সকাল থেকে এখানকে দায়িত্বরত বা টহল টিম যারা রয়েছে তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা দায়িত্ব পালনের পাশাপাশি কিন্তু স্থানীয় মানুষদের কিন্তু সচেতন করছে, কারণ স্থানীয় মানুষের সহায়তায় কিন্তু এই যে অপরাধ, সীমান্ত অপরাধ এবং পুশিনের ঘটনা সেটা নির্মূল করা সম্ভব বলে এমনটি মনে করছেন সকলে। একই সাথে বলে রাখি যে বিজিবির পক্ষ থেকে বারবার কিন্তু বলা হচ্ছে এবং সীমান্ত যে সকল গ্রাম রয়েছে প্রত্যেকটি গ্রামে কিন্তু বলা হচ্ছে যে তারা যেন কঠোরভাবে এই যে পুশিন রুখার বন্ধ করার জন্য যেন বিজিবির পাশে থাকে, সেই বিষয়টি তারা বারবার নিশ্চিত করছেন। একই সাথে বলে রাখি যে বিজিবির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে যেহেতু সীমান্ত এই জেলার 3 দিকে রয়েছে তাই কিন্তু সকলকে সতর্ক থাকার আহ্বান করা হচ্ছে এবং তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় সীমান্ত থেকে পুশিনের চেষ্টার বা বিজিবির সতর্ক অবস্থানে থাকার সর্বশেষ খবর। পুশিন ঠেকাতে সতর্ক অবস্থানে বিজেপি, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। রেকর্ড ভাঙা তাপমাত্রা, দীর্ঘস্থায়ী খরা আর অস্বাভাবিক বৃষ্টিপাতের মধ্যেই বাড়ছে এল নিনো নিয়ে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত এই প্রাকৃতিক ঘটনা শুধু আবহাওয়াকেই নয়, প্রভাব ফেলতে পারে জনস্বাস্থ্যের ওপরও। বাড়তে পারে তাপজনিত, মশাবাহিত ও পানিবাহিত রোগের ঝুঁকি। এমনকি ভবিষ্যতে নতুন ধরনের রোগের প্রাদুর্ভাব সহ মহামারীর আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা। অনুপ দত্তের ছবিতে আবুল সাইদ নিশানের প্রতিবেদন। এল নিনো প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যার প্রভাবে বিশ্বজুড়ে দেখা দেয় চরম আবহাওয়ার ঘটনা, আর এর সরাসরি প্রভাব পড়ে মানুষের স্বাস্থ্যেও। বৈশ্বিক গবেষণা বলছে এল নিনোর কারণে তাপদাহের তীব্রতা ও স্থায়িত্ব বাড়তে পারে। এতে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি বাড়বে। চরম তাপমাত্রায় অনেক ক্ষেত্রে প্রাণঘাতীও হতে পারে। এল নিনোর প্রভাবে স্বল্প সময়ে অতিবৃষ্টি ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের বিস্তার বাড়িয়ে দিতে পারে। এছাড়া বন্যা ও দূষিত পানির সংস্পর্শ বাড়লে ডায়রিয়া, কলেরা এবং অন্যান্য পানিবাহিত রোগও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে স্বাস্থ্য খাতের ওপর বাড়তে পারে অতিরিক্ত চাপ। হিটের সাথে যে হেলথের যে ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়ছে, ভ্যাক্টরবন ডিজিজ বাড়ছে, ডেঙ্গু, চিকনগুনিয়া সেটা কমন ডিজিজে পরিণত হচ্ছে। আমরা মনে করতাম হাম একটা নির্দিষ্ট এইজের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এখন দেখছি জানি এইজের বাইরেও আক্রান্ত হচ্ছে। তার মানে আমাদের নতুনভাবে গবেষণা করা দরকার যে এইটার সাথে তাপমাত্রা বৃদ্ধির কোনো সম্পর্ক আছে কিনা। শুধু তাপমাত্রা বৃদ্ধি সেটা না, অথবা বৃষ্টিপাত হচ্ছে সেটা না, স্বাস্থ্য বিশেষ করে সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা যদি আমরা জানি তাহলে আমরা মেজার্সগুলো নিতে পারবো। তবে উদ্বেগ শুধু এখানেই সীমাবদ্ধ নয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন জলবায়ুর দ্রুত পরিবর্তনের কারণে রোগ জীবাণুর বিস্তারের ধরনও বদলে যেতে পারে। দেখা দিতে পারে নতুন রোগ, আবার পুরনো রোগও ফিরে আসতে পারে নতুন রূপে। নিউমোনিয়া, ভাইরাল রোগ বাড়তে পারে, অথবা যে ভাইরাস আমরা যেমন করোনা আগে ছিল না আমরা দেখতে পেলাম, এরকম কিছু ভাইরাসের আক্রমণ তৈরি হয়। আবার অন্যদিকে আমাদের চিরচেনা যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটাও কিন্তু মারাত্মক হয়ে আসতে পারে। তাপমাত্রা যখন অনেক বেড়ে যায় বা কমে যায়, তখন স্বাস্থ্য কর্তৃপক্ষের উচিত হচ্ছে কি আগাম সতর্কতা জারি করা। করোনা মহামারী দেখিয়েছে একটি নতুন রোগ কত দ্রুত বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে পরিবেশগত ভারসাম্যহীনতা ও চরম আবহাওয়ার ঘটনা ভবিষ্যতে নতুন মহামারীর ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। রোটা ভাইরাসের প্রাদুর্ভাব মহামারী আকারে দেখা দিতে পারে শিশুদের ডায়রিয়ার ক্ষেত্রে, অথবা নিউমোনিয়ার ক্ষেত্রে, অথবা এমন কোনো অজানা ভাইরাসও নতুন করে সংক্রমণ করতে পারে। তাই এল নিনোর প্রভাব মোকাবেলায় তাপ প্রবাহকে দুর্যোগ হিসেবে স্বীকৃতি, আগাম সতর্কতা জারি এবং স্বাস্থ্য খাতের প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। জামিনে মুক্তির পর আবারও বেপরোয়া, চাপাতি সাবুরাই দিয়ে ছিনতাই করে এলাকায় আতঙ্ক তৈরি। মোহাম্মদপুরের আলোচিত কিশোর গ্যাং লিডার আকাশ ফের পুলিশের জালে। বর্ষা মৌসুম শুরুর আগেই ঝালকাঠিতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। জেলা শহরের 7টি এলাকাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এই মুহূর্তে সদর হাসপাতালে রয়েছেন রিপোর্টার পলাশ রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই ঝালকাঠিতে কিন্তু ডেঙ্গু চোখ রাঙাচ্ছে।
ঝালকাঠি সদর হাসপাতাল সহ জেলার অন্যান্য 3টি যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু প্রতিদিনই অসংখ্য ডেঙ্গু রোগীরা আক্রান্ত হয়ে ভিড় করছেন। আমি এখন রয়েছি ঝালকাঠি জেলা সদর হাসপাতালে। এই হাসপাতালটিতে গত 24 ঘন্টায় 10 জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 15 জন। জেলার যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু অসংখ্য ডেঙ্গু রোগীরা প্রতিদিনই আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে প্রতি বছর জুন এবং জুলাই মাসে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়, তবে এবছর এটা কিন্তু একটু আগেই বেড়ে গেছে, অর্থাৎ মে মাস থেকে কিন্তু ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ঝালকাঠি সদর হাসপাতালেই গত মে মাসে 40 জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। আর এ পর্যন্ত অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত 2 শতাধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে ঝালকাঠির বিভিন্ন হাসপাতালগুলোতে কিন্তু ভর্তি হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এই ঝালকাঠি সদর হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন তাদের পর্যালোচনা করে দেখা গেছে যে জেলার 60টি স্থানে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা বাড়ছে। জেলার 60টি স্থানকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ স্পট হিসাবে স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসন কিন্তু ঘোষণা করেছেন। এগুলো হলো কাঠপট্টি, বান্দাঘাট, বাঁশপট্টি, কলাবাগান, স্টেশন রোড, সিটি পার্ক এবং ফকিরবাড়ি। ওই সব এলাকার সাধারণ মানুষ এবং যারা আক্রান্ত হয়েছে তাদের সাথে কিন্তু আমি কথা বলেছি। তারা অভিযোগ করেছে যে বর্ষায় এবং বিভিন্ন সময় গৃহস্থলীর যে নোংরা আবর্জনা, ময়লা আবর্জনা রাস্তাঘাট এবং বাসাবাড়ির আশেপাশে পড়ে থাকে, সেগুলো পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে দিন দিন কিন্তু এই এলাকাগুলোতে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং যার কারণে জেলা সদর হাসপাতালে প্রতিদিনই অসংখ্য ডেঙ্গু রোগী ও তার স্বজনরা ভিড় করছেন। তো এই ছিল আমার কাছে ঝালকাঠি সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্তের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঝালকাঠিতে। রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার আকাশ 12 মামলার আসামি 7 বার গ্রেফতার হয়েও 8 মাস আগে জামিনে বের হয়। চাপাতি, সামুরাই দিয়ে কুপিয়ে ছিনতাই করে আবারও আতঙ্ক ছড়ায় মোহাম্মদপুরে। ধরন পাল্টে এবার ছিনতাই করে অন্য এলাকায় গিয়ে গা ঢাকা দেয় সে, তবে শেষ রক্ষা হয়নি। সাভারে অভিযান চালিয়ে দুর্ধর্ষ এই ছিনতাইকারীকে 2 সহযোগী সহ গ্রেফতার করেছে পুলিশ। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউনের এভিনিউ 2 গত 4 মে সকাল 8:30টার দিকে আয়েশা টেলিকমের কর্মী হৃদয় দোকান খুলতে আসেন। এর আগে চা খেতে গেলে অটোরিকশায় এসে দুজন তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, বাধা দিলে আঘাত করে চাপাতি দিয়ে। ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। কিছু বুঝে উঠতে না পেরে রিকশার পেছন পেছন ছুটতে থাকেন হৃদয়। পরে থানায় অভিযোগ করেন দোকানে 2 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে তারা। চুরি টুরি দেখাইয়া মোবাইল টোবাইল টাকা পয়সা নিয়ে গেছে। রিস্কও আটকাইতে চাইছিল, পরে আর আটকাইতে পারে না। পাশের নবীনগর হাউজিংয়ে 17 মে বিকেলে একটি কুরিয়ারের গাড়ি আটকে দেয় ছিনতাইকারীরা। এ সময় কুরিয়ার কর্মীর সঙ্গে থাকা 25,000 টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। পুরো দৃশ্য ধরা পড়ে গাড়ির ক্যামেরায়। টাকা নিছে, গাড়ি থেকে সেট নিয়ে গেছে। চন্দ্রিমা মডেল টাউন ও বসিলা গার্ডেন সিটির সংযোগস্থল হাক্কারপার ব্রিজ। সহজে বসিলায় যাওয়ার জন্য এ বাঁশের ব্রিজ ব্যবহার করতে গিয়ে সবাই প্রায় পড়েন বিপদে। ছিনতাইয়ের আরেক হটস্পট তুরাগ নদীর ওয়াকোয়ে। চাবারি লয়ে, ছুরি লয়ে আয়া মনে করেন যে চেকমেক যে টাকা পয়সা যা থাকে লয়ে যায় গাড়ি। এই শর্টকাট হওয়ার কারণে মানুষ এদিক দিয়ে যাতায়াত করে। তো এই যাতায়াতের কারণে যদি মানুষের ভোগান্তিতে শিকার হয়, এটা নিশ্চয়ই ভালো কিছু নয়। মোহাম্মদপুরে নবীনগর হাউজিং, চন্দ্রিমা মডেল টাউন, হাক্কারপার ব্রিজ, বসিলা গার্ডেন সিটি, তুরাগ নদীর এই ওয়াকওয়ে সহ বিভিন্ন এলাকায় একের পর এক ছিনতাই অতিষ্ঠ এসব এলাকার মানুষ। মাঝে মাঝে ছিনতাইকারী গ্রেফতার হলেও বেশিরভাগই থাকছে ধরাছোঁয়ার বাইরে। এলাকাবাসীর ধারণা বড় কোনো গ্যাং এসব ঘটনার সাথে জড়িত। এখন প্রশ্ন হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কি সেই গ্যাংকে খুঁজে বের করতে পারবে, নাকি চলতেই থাকবে এরকম বেপরোয়া ছিনতাই? গত মাসে একাধিক ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ নিয়ে কাজ শুরু করে বসিলা পুলিশ ক্যাম্প। ফুটেজ দেখে পুলিশ জানতে পারে এসব দুর্ধর্ষ ছিনতাইয়ে হাত রয়েছে আকাশ গ্রুপের। আকাশ ছাড়াও শনাক্ত করা হয় মাওরা সোহেল, কোবরা, ইউনুস, রবিন, উদয়, আরাফাত সহ বেশ কয়েকজনকে। শুরু হয় অভিযান। অভিযানের মুখে এলাকা ছাড়ে আকাশ। পরে খবর আসে আকাশ দলবল সহ আত্মগোপনে আশুলিয়ায়। পরে অভিযান হয় সেখানে। গ্রেফতার করা হয় আকাশ ও তার সহযোগী রবিন ও আরাফাতকে। পুলিশ জানায় আকাশের নামে ডাকাতি, ছিনতাই, মাদক
সহ 12টি মামলা আছে। একাধিকবার গ্রেফতারও হয়েছে সে। হুট করে এই এলাকায় আসে একটা ঘটনা ঘটে আবার বিভিন্ন এলাকায় চলে যায়। আমরা আমাদের যে কলা কৌশল, আমাদের যে তথ্য প্রযুক্তি, আমাদের যে ম্যানুয়াল সোর্সিং আছে, আমরা এটার মাধ্যমে আইডেন্টিফাই করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আকাশের বাকি সহযোগীদের ধরতে অভিযানে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় গত 5 মাসে 39টি হত্যাকাণ্ড হয়েছে। এতে নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে চরম উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। তবে বেশিরভাগ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বগুড়ায় গত 31 মে রাতে কর্মস্থল থেকে ফেরার পথে ব্যবসায়ী ফারহান তানভীরকে গাড়ি থেকে নামিয়ে ছুরিকাঘাত করে কিশোর গ্যাংয়ের 3 সদস্য। ঘটনার 10 দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে আটক করা যায়নি। তানভীর বেঁচে ফিরলেও ভাগ্য সুপ্রসন্ন ছিল না স্কুল শিক্ষার্থী সামিউল সিয়ামের। গত 17 এপ্রিল শহরের শাকপালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। একমাত্র সন্তানের পড়ার টেবিলের বই খাতা আর খেলার সরঞ্জামে এখন দিনমজুর মা শিরিন বেগমের বেঁচে থাকা স্মৃতি। কোনো কথাবার্তা বাদ দিয়েই এসে আমাকে এলোপাথারিভাবে চাকু মারতে থাকে। আমাকে 3টা কি 4টা স্ট্যাপ করছে। পুলিশ কোনো কিছু করেও নাই, তাদের শনাক্ত করে দিছে আমার সব বন্ধু বান্ধব ভাই। 7 দিনের মতো হয়ে যাচ্ছে, পুলিশের কোনো তৎপরতা দেখছি না আমরা। পাইছি আমাকে কে জানি ডায়াবেটিস পার্কে চাকু মারছে। আমি শুনে আমি যে কেমনে হাঁটে গেলাম, কেমনে কি করলাম, আমি কিছুই বলতে পারি না। আমি আমার সন্তানের ন্যায্য বিচার চাই। আমার সন্তানকে যারা যেমন করে মারছে আমিও তাদের তেমনই বিচার চাই। পুলিশের তথ্য বলছে, শুধুমাত্র বগুড়া শহরে সক্রিয় অন্তত 15টি কিশোর গ্যাং। এইসব গ্যাংয়ের নেতৃত্বে অন্তত 40 জন চিহ্নিত সন্ত্রাসী, যাদের বিরুদ্ধে রয়েছে হত্যা, মাদক, চাঁদাবাজি সহ বিভিন্ন মামলা। পুলিশ জানায় 2021 থেকে 2026 সালের মে পর্যন্ত 5.5 বছরে জেলায় ঘটেছে 430টি হত্যাকাণ্ড। এর মধ্যে চলতি বছরের প্রথম 5 মাসে হত্যার ঘটনা ঘটেছে 39টি। একই সঙ্গে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন অন্তত 100 জন। এসব মামলায় এখন পর্যন্ত চার্জশিট হয়েছে 239টি। 59টি মামলায় এসেছে পূর্ণাঙ্গ প্রতিবেদন। বিশ্লেষকরা বলছেন, আইনের কঠোর প্রয়োগ দ্রুত বিচার না হওয়ায় বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা। অপরাধ একজন করলে যদি সেই মতো রাষ্ট্রযন্ত্র যদি সে অপরাধের শাস্তি না দেয় বা যথাযথ দৃষ্টান্তমূলক উদ্যোগ না নেয়, তাহলে অন্যদেরও অপরাধ করার একটা টেন্ডেন্সি তৈরি হয়। পৃথিবীর সব দেশই এই অপরাধ প্রবণতা থেকে মুক্ত হয়েছে এভাবে। রাষ্ট্রযন্ত্র একদিকে শাস্তির ব্যবস্থা করা, অন্যদিকে একটা সংস্কৃতি তৈরি করা, যার মধ্য দিয়ে অপরাধকে আস্তে আস্তে কমিয়ে আনা যায়। এখনো বগুড়ায় আইন শৃঙ্খলার যে অবস্থাটা আছে সেটা অন্যান্য এলাকার তুলনায় অনেক ভালো আছে। এখানে ডাকাতির সংখ্যা কম, চুরির সংখ্যা কম, মার্ডারের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলেও সেটাকেও কন্ট্রোল করার জন্য চেষ্টা করা হচ্ছে। এর সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি যদি না করা যায়, পরিবারগুলিকে যদি এখানে মানে তাদের যে একটা দায়িত্ব, সেই ব্যাপারটাই যদি অ্যাওয়ারনেস তাদের মাঝে না নিয়ে আসা যায়, তাহলে এটাকে কন্ট্রোল করা মোটেও সম্ভব হবে না। তবে বেশিরভাগ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কত ধরনের ঘটনা ঘটছে বা মার্ডার বা খুন যেগুলো হয়েছে অপরাধ প্রদর্শন, সেগুলো আমরা মোটামুটি আনডিটেক্ট নেই, আমরা সেগুলো মামলা রহস্য উদ্ঘাটন হয়েছে এবং আমরা আসামি গ্রেফতার করেছি। গত বছরের 26 জুলাই জেলা পুলিশের সদস্যরা একাধিক টিমে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন মার্কেটে একযোগে অভিযান চালিয়ে উদ্ধার করেছিল 810টি অত্যাধুনিক বার্মিস ও চাইনিজ চাকু। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সকালের সময় আরো থাকছে। কাল মধ্যরাতে শেষ হচ্ছে সাগরে মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা। উপকূল জুড়ে কর্মচাঞ্চল্য। দীর্ঘদিন পর আবারও সমুদ্রে নামতে প্রস্তুত জেলেরা। পর্যাপ্ত মৎস্য আহরণের। রাজশাহীতে প্রতি বছর দীর্ঘ হচ্ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল। গত 1 বছরে জেলা ও মহানগরে 169টি দুর্ঘটনায় প্রাণ হারান 160 জন, আহত শতাধিক। পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনা কমাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। গত 5 মে রাজশাহী নাটোর মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় নিহত হন এক দোকানি। ক্ষুব্ধ হয়ে 2টি ট্রাকে আগুন দেয় স্থানীয়রা।
এর আগে 1 জানুয়ারি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একই সড়কের ঝলমলিয়া বাজারে হঠাৎ ঢুকে পড়লে প্রাণ হারান 4 জন। 26 জানুয়ারি পোল্লাপুকুরে বাস অটোরিকশার সংঘর্ষে নিহত হন 3 জন। পুলিশের তথ্য বলছে গেল 1 বছরে জেলায় 135টি এবং মহানগরে 34টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হন 160 জন। মামলা হয়েছে 169টি। দুর্ঘটনার অর্ধেকই মোটরসাইকেল দুর্ঘটনা, আর 40টি ঘটেছে ট্রাকের কারণে। ডাম্প ট্রাকগুলো বেপরোয়া চলে, যার কারণে তাদেরকে আমরা কঠোরভাবে এর জন্য প্রত্যেকটা গাড়ি আমরা ভালো মতন চেক করে মামলা দিই এবং তাদের নিয়ে বিভিন্ন মিটিংও করেছি। তো দুর্ঘটনা আসলে সব গাড়িতেই হয়, কিন্তু ইদানিং ডাম্প ট্রাকের প্রতি মানুষের একটু ক্ষোভ কয়েকটা দুর্ঘটনার কারণে। অধিক গতি, ট্রাফিক আইন না মানার প্রবণতা, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও সড়কে ব্যাটারি চালিত রিকশার বেপরোয়া চলাচল দুর্ঘটনার কারণ বলছেন সংশ্লিষ্টরা। ডাম্প ট্রাকে যখন ওভারলোড নেয় তখন কন্ট্রোল করতে খুব সমস্যা হয় ড্রাইভারদের, যার কারণে আপনার দুর্ঘটনা ঘটে থাকে। তারা ডাম্প ট্রাকের উপর কোনো প্রোটেকশন না দিয়ে নিয়ে আসে, তখন ওই ধুলাবালি পড়ে। আমি এইভাবে বেশ কয়েকবার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি এবং দেখছি। অন্য অন্য গাড়ির চান এই ডাম্প ট্রাকটাই হলো মেন। এই ট্রাকটা মানে চলা খুব গতি খারাপ। কোনো দুর্ঘটনা ঘটলেই যে গাড়িগুলো পুড়াই দিবে এটা আমরা মানব না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে গাড়িগুলো যে রোডে চলছে, শুধুমাত্র কি ড্রাম গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, বাস অ্যাক্সিডেন্ট করে, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে, বেপরোয়া মোটরসাইকেলগুলো অ্যাক্সিডেন্ট করে, এগুলো সঠিক তদন্ত করে সঠিক বিচার হোক। সড়ক দুর্ঘটনা কমাতে চেকপোস্ট বৃদ্ধি, আইনের কঠোর প্রয়োগ, মামলার সঠিক তদন্ত, সচেতনতামূলক নানা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ট্রাফিকে যে পুলিশরা থাকেন তাদেরকে বারবার করে বলা হচ্ছে এবং তারা বিষয়ে অ্যাওয়ার আছেন যাতে এই ধরনের দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেটা, এটা অবশ্যই আমাদের কাছে কোনোভাবে কাঙ্ক্ষিত না, এই ধরনের মৃত্যুগুলো যাতে না হয়। রাজশাহীতে জাতীয় মহাসড়ক 87 কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক 44 এবং জেলা সড়ক 288 কিলোমিটার। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁয় সংকুচিত সড়কে অতিরিক্ত যানবাহনের চাপে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে শহরবাসী। তাদের দাবি 4 লেন সড়ক নির্মাণ। যানজট কমাতে প্রকল্প নেয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ। প্রকল্পটি পাশ হলেই আগামী বছরেই নির্মাণ কাজ শুরুর আশা স্থানীয় সংসদ সদস্যের। এমআর রকের রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। নওগাঁ শহরের ব্রিজ মোড় সংকীর্ণ সড়কে অধিক সংখ্যক যানবাহন চলাচল, থমকে যায় যানবাহনের চাকা, তৈরি হয় তীব্র যানজট। শুধু ব্রিজ মোড় নয়, শহরের গোস্থাটি, চুরিপট্টি, বইপট্টি, মুক্তির মোড়, কেডির মোড় ও তাজের মোড় সহ অন্তত 10টি পয়েন্টে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আটকে থাকে যানবাহন। 38.36 কিলোমিটার পরিধির এই শহরের এই মুহূর্তে প্রধান সমস্যা সংকুচিত সড়ক আর অতিরিক্ত বাহন। আর এই সমস্যার সমাধানে নেওয়া হয়েছে 4 লেন সড়ক সম্প্রসারণ প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে 1850 কোটি টাকা। 2 যুগের বেশি সময় ধরে চলে আসা ভোগান্তির দ্রুত অবসান চায় এলাকাবাসী। রাস্তাটা অনেক ছোট, এই যে রাস্তাটা যদি মনে করেন একটু বড় হয়, সেক্ষেত্রে মনে করেন এখানে নওগাঁ জেলার মানুষ এতে সুবিধা পাবে। রাস্তার 2 পাশে ফুটপাতে দখল করার পরে এখন বর্তমানে হাটে যাওয়া মুশকিল। শহরটাকে আধুনিক শহর করে 4 লাইন করে রূপান্তরণ করে যেন অতি শীঘ্রই এটা করা যায়। আর এখানে দেখেন যে কমপক্ষে 4 লেন রাস্তা দরকার, এখানে কেন হচ্ছে না, জরুরি হওয়ার দরকার। নতুন গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন, অচিরেই 4 লেনটা শুরু করে নওগাঁ সাধারণ জনগণের এই জনদুর্ভোগ থেকে রক্ষা করা। সারা জীবনে জাম, তারপর ঈদের মধ্যে থেকে আর জাম বেশি। আমি প্রতিদিন স্কুলে যাই, স্কুলে বাচ্চাকে নিয়ে যেতে যানজটের জন্য অনেক সমস্যা হয়। কেউ হাসপাতালে যাবে, কেউ স্কুলে যাবে, কারো পরীক্ষা আছে, কারো জরুরি অফিস আছে, তারা যাবে কিভাবে? এইভাবে তো একটা নগর জীবন চলতে পারে না। সুতরাং 4 লেনটা জরুরি এবং আরও বিকল্প ব্রিজ জরুরি, ব্রিজ এবং রাস্তা। তাছাড়া নওগাঁ শহরটাকে শহর আর ওই অর্থে থাকবে না। কিন্তু শহরের 4 লেন সড়ক সম্প্রসারণ কাজ শুরুর আগে ছোট যমুনা নদীতে 2টি অস্থায়ী বেইলি ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয় সড়ক বিভাগ। 4 লেনের মেগা প্রকল্প পাশ হলেই আগামী বছরই কাজ শুরুর আশা স্থানীয় সংসদ সদস্যর। বেইলি ব্রিজের কথা, যেটা অস্থায়ী যানজট নিরসনের জন্য করার কথা, এটা নিয়ে ডিসি অফিসে একটা কমিটি করে দিছে। গত এপ্রিল মাসের সমন্বয় সভায় এটা সিদ্ধান্ত হয়েছে। খুব শীঘ্রই হয়তো এটা নিয়ে একটা রিপোর্ট দেওয়া হবে যে আসলে কোন অ্যালাইনমেন্টটা জাস্টিফাইড বা কিভাবে করা যেতে পারে। এই কাজটি শুরুর আগে নওগাঁর মানুষ যেন বিড়ম্বনার শিকার না হয়, সে কারণে কিন্তু বিকল্প 2টি রাস্তা এবং 2টি ব্রিজ আমরা
করার সিদ্ধান্ত নিয়েছি। এই বছরে আমরা এই 2টা বেলি ব্রিজ করে ফেলব, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যভাবে চলাচল করতে পারে। প্রস্তাবিত 4 লেন সড়কটি সান্তাহার মোড় থেকে শুরু হয়ে শহরের মাঝ দিয়ে 9.5 কিলোমিটার অতিক্রম করে বাইপাস মোড়ে গিয়ে শেষ হবে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নিয়ম নীতির তোয়াক্কা না করে রাজশাহীতে গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন। এতে পরিকল্পিত নগরায়নের পথে তৈরি হচ্ছে এক ধরনের বাধা। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদনহীন ভবন মালিকদের বিরুদ্ধে মামলার পাশাপাশি ভেঙে ফেলা হচ্ছে বর্ধিতাংশ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। একসময় জীবন বীমা কর্পোরেশন ছিল রাজশাহীর একমাত্র 10তলা বহুতল ভবন। মাত্র 2 দশকের ব্যবধানে সেই চিত্রও বদলে গেছে। এখন পরিণত হয়েছে বহুতল ভবনের নগরীতে। মহানগরীর উপশহর নিউ মার্কেট মোড়ের 9 তলা এই ভবনটি ফায়ার সার্ভিসের ছাড়পত্র না নিয়েই নির্মাণ করা হয়, আর অনুমোদন না নেয়ায় মামলা করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। অন্যদিকে সাহেববাজারের 12 তলা এসএস টাওয়ার নির্মাণে নিয়মনীতির তোয়াক্কা না করায় মামলা করে আরডিএ। সংস্থাটি জানায়, জেলায় বহুতল ভবনের সংখ্যা 1245টি। এর মধ্যে 848টি ভবন নির্মাণ করা হয়েছে রাস্তা না ছেড়েই, আর অনুমোদন না নিয়ে 14টি বহুতল ভবন নির্মাণ করায় মালিকের বিরুদ্ধে মামলা চলমান। প্রয়োজনীয় নথি ছাড়া ভবন নির্মাণের অভিযোগ ওঠা মালিকদের অনেকেই দেখাতে পারেননি সংশ্লিষ্ট সংস্থার নথি। অনেকেই আবার রাজি হননি ক্যামেরার সামনে কথা বলতে। আমরা বেকায়দে আছি, শুধু আমরা না, এই যে ফ্ল্যাটের যে মালিকগুলো যারা কিনছে তাদেরও তো বেকায়দে, সবাই মিলে বেকায়দে পড়ে গেছে। মার্কেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এটা কি আইন আছে? যাওয়ার রাস্তা সে মার্কেটের মধ্যে ঢুকিয়ে দিতে পারে? ওনাদের সঠিকভাবে তদন্ত করে মাটি পরীক্ষা করে যত তলা দেওয়া দরকার তত তলায় দেওয়া উচিত। এলোপাথারি কাজ হচ্ছে, ভূমিকম্প অগ্নিসংযোগ হলে গাড়ি ঘোড়া ঢুকতে পারবে না। সরকার চাপলে তাদের বাধ্য হবে, আমরা সাধারণ মানুষ বললে তা হবে না। ফায়ার সার্ভিস বলছে, বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও মার্কেট মিলিয়ে 721টি ভবন রয়েছে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়। ঝুঁকিপূর্ণ আছে 588টি, আমাদের একটা তালিকা আছে। আর অতি ঝুঁকিপূর্ণ মানে আগুন লাগলে এটাকে ফেরানোই যাবে না কোনোভাবে, সেরকম ভবন আছে 133টি। এতে টোটাল 721টির মতো ভবন মার্কেট, স্কুল, কলেজ সহ মানে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে। অনুমোদনহীন ভবন পরিকল্পিত নগরায়নের পথে বাধা তৈরি করায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ। বহুতল ভবন না, এটা অনেক ক্ষেত্রে বহুতল ভবন বাইরেও সেগুলোতে কিন্তু এই নিয়মের বিচ্যুতি ঘটছে। সেক্ষেত্রে অবশ্যই আরডিএ কে মেইন রোল প্লে করতে হবে। গত 5 বছরে জেলায় 1.5 শতাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেঙে ফেলা হয়েছে 140টি ভবনের বর্ধিতাংশ। নিয়ম না মেনে ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আরডিএ। তাদেরকে আমরা ইমারত আইন অনুসারে নোটিশ দিচ্ছি, নোটিশের পরে শুনানি গ্রহণ করছি, শুনানি গ্রহণ করে সাইড রিপোর্ট নিয়ে অনুমোদিত হলে অনুমোদিত অংশের বাইরের অংশ ভেঙে দিতে বলছি, অনুমোদিত হলে পুরো ইমারত অপসারণের জন্য নোটিশ দিচ্ছি। তাদের বিরুদ্ধে পরবর্তী স্টেজে একাধিক নোটিশ দিয়ে তারা তা পরিবারও না করলে আমরা তাদের বিরুদ্ধে মামলা করছি, মোবাইল কোর্ট পরিচালনা করছি, করে অপসারণও করতেছি। গত 1 দশকে রাজশাহীতে 6500-এরও বেশি ভবন মালিককে নকশা বহির্ভূত বা অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে নোটিশ দিয়েছে আরডিএ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দীর্ঘ 58 দিনের প্রতীক্ষার অবসান। 11 জুন মধ্যরাতে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা। আর সেই অপেক্ষার প্রহর গুনতে গুনতেই উপকূল জুড়ে ফিরেছে কর্মচাঞ্চল্য। নদীতে নোঙর করা ট্রলারগুলোতে চলছে শেষ মুহূর্তে মেরামত, রং করা আর প্রয়োজনীয় সরঞ্জাম তোলার কাজ। দীর্ঘ কর্মবিরতির পর আবারও গভীর সমুদ্রে পাড়ি দিতে প্রস্তুত জেলেরা। তাদের প্রত্যাশা, নিষেধাজ্ঞার সুফলে মিলবে পর্যাপ্ত মাছ, কাটবে আর্থিক সংকট। বিস্তারিত জানাচ্ছেন শিকদার জাবের হোসেন, ক্যামেরা ছিলেন তৌকিব পেদা। সমুদ্র উপকূলে আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য। প্রায় 2 মাস ঘাটে নোঙর করে রাখা ট্রলারগুলোতে চলছে মেরামত, রং করা এবং ইঞ্জিন পরীক্ষা নিরীক্ষার কাজ। নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত জেলেরা। কেউ জ্বালানি ও বরফ সংগ্রহ করছেন, কেউ আবার খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় সরঞ্জাম ট্রলারে তুলছেন। অন্যদিকে মাছ ধরার জাল মেরামত কিংবা নতুন জাল তৈরির কাজে দিনরাত পরিশ্রম করছেন শ্রমিকরা। সময়মতো কাজ শেষ করতে অনেকেই অতিরিক্ত সময়ে কাজ করছেন।
জেলেরা বলছেন টানা 58 দিনের নিষেধাজ্ঞায় আয় বন্ধ থাকায় আর্থিক সংকটে ছিলেন তারা। তাই এবার সাগরে ভালো মাছ পাওয়ার আশা তাদের। গদির থেকে কিছু টাকা টোকা নিয়ে জালপাড়া সাইডে টুইরা রেডি হইতেছি আর কি। আর ধরে ঋণ মিন মনে করেন মিলিয়ে দিলেই আমরা 6-7 লাখ টাকা ঋণে আমরা আছি। এখন এই সাগরে নামবো, সাগর দিয়ে কামাই করিয়া এইবার ঋণ পরিশোধ করতে হইবে। মৎস্য বিভাগ বলছে সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এর ইতিবাচক প্রভাব ইতিমধ্যে মাছের উৎপাদনে দেখা যাচ্ছে। 58 দিন সমুদ্রে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই সময় জেলেরা ঘাটে অবস্থান করেছে, তারা বেকার সময় কাটিয়েছে। তবে আশা করছি এবার তারা যেভাবে এই আইন মান্য করে কার্যক্রম পরিচালনা করছে, তাতে অভিযান পরবর্তী সময়ে তারা পর্যাপ্ত পরিমাণ ইলিশ সহ অন্যান্য মাছ ধরতে পারবে। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 80,000। এর বাইরেও রয়েছে প্রায় 1.5 লাখ অনিবন্ধিত জেলে। সরকারি নিষেধাজ্ঞার কারণে গত 15 এপ্রিল থেকে এভাবেই ঘাটে নোঙর করে আছে উপকূলের হাজারো জেলে ট্রলার। আগামী 11 জুন এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই সমুদ্রে নামবেন উপকূলের জেলেরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। 58 দিনের অপেক্ষার অবসান। আগামী 11 জুন থেকে আবারও সাগরে নামছেন জেলেরা। তাই কক্সবাজার উপকূলে চলছে ট্রলার প্রস্তুতির শেষ মুহূর্তের ব্যস্ততা। দীর্ঘ বিরতির পর মাছ ধরার সুযোগে উচ্ছ্বসিত জেলেরা। তবে বর্ষা মৌসুমের উত্তাল সাগর ও বৈরী আবহাওয়া তাদের মনে তৈরি করেছে নতুন শঙ্কা। কক্সবাজার শহরের বাকখালী নদীর চেয়ারম্যান ঘাট। নদীতে নোঙর করা ট্রলারগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। এফবি মা মেহেরুন্নেসা ট্রলারের 22 জন জেলে এখন প্রস্তুতিতে মগ্ন। কেউ জাল মেরামত করছেন, কেউ ড্রামে পানি ভরছেন, আবার কেউ ট্রলারের পাটাতন ও ইঞ্জিন ঠিকঠাক করতে ব্যস্ত। দীর্ঘ 58 দিনের অপেক্ষার প্রহর শেষে আবারও সাগরে নামার সুযোগ মিলছে। তাই সবার চোখে মুখে উচ্ছ্বাস আর প্রত্যাশার ঝিলিক। শুধু বাকখালী নদী নয়, কক্সবাজার উপকূল জুড়েই এখন একই চিত্র। নিষেধাজ্ঞা শেষে গভীর সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত লাখো জেলে। তবে এই আনন্দের মাঝেও রয়েছে শঙ্কা, কারণ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বর্ষা মৌসুমে, যখন সাগর উত্তাল আর বৈরী আবহাওয়া জেলেদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়। তাই মাছের আশায় বুক বাঁধলেও নিরাপদে ফিরে আসার চিন্তা পিছুই ছাড়ছে না তাদের। এখন বন্ধটা খুলছে, আমাদের খুশি লাগতেছে। এখন আমরা এখন বুটটা প্রস্তুতি নিচ্ছি সাগরে যাওয়ার জন্য। বন্ধ যখন সরকার দেয় তখন তো মনে করেন আবহাওয়া খারাপ থাকে না, ভালো থাকে। তো যখন বন্ধ শেষ হয় তখন ঝড় তুফান সিঙ্গেল শুরু হয়। যদি সাগরে যেতে পারি তাহলে তো খুশি লাগবে, কারণ যদি কাজ করতে না পারে কাউকে। এগুলো বন্ধ আরো 1.5 মাস পরে দেওয়ার দরকার ছিল, এবং বন্ধটা তো আগে দিয়ে ফেলছে। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার প্রস্তুতি নিলেও স্বস্তিতে নেই ট্রলার মালিকরা। জ্বালানি, বরফসহ প্রয়োজনীয় উপকরণের দাম বৃদ্ধিতে ব্যয় বেড়েছে কয়েক গুণ। তারপরও ভালো মাছের আশায় আগামী 11 জুন থেকে সাগরে ট্রলার নামার অপেক্ষায় রয়েছেন তারা। তবে মৎস্য খাত টিকিয়ে রাখতে সরকারের সহায়তা ও বিশেষ নজরদারির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা যে সাগরে যে এখন ট্রলার বাইর করব, সেই শক্তি, সেই অর্থনৈতিক সমস্যা সকলের, অনেকের টাকা পয়সা নেই। যারা মোটামুটি প্রস্তুতি নিয়েছে, আশা করছি আমরা সাগরে জেলারা সবাই মাছের জন্য অধীর আগ্রহী রয়েছে। জেলা মৎস্য বিভাগের দাবি, সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা হয়েছে। জেলেদের আপত্তির বিষয়গুলোও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী বছর সময়টা নির্ধারণের ক্ষেত্রে যাতে আরো বিস্তর গবেষণা হয়, ফলশ্রুতিতে হয়তো যদি এরকম কোনো বিষয় থাকে যে এটা শিফট করা যায়, তাহলে এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হবে। কক্সবাজারের নিবন্ধিত প্রায় 65,000 জেলে থাকলেও এই পেশায় জড়িতদের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়ে যাবে দাবি জেলা ফিশিং বুট মালিক সমিতির। আর নৌযান রয়েছে 6,500-এর কাছাকাছি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর বিভিন্ন স্থানে চলছে অবৈধ বালু উত্তোলন। এতে ভাঙন আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের।
ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় হাজার কোটি টাকার নদী রক্ষা বাঁধ সহ সরকারি বেসরকারি স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই হতে হয় হামলা মামলার শিকার। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। শাহজাহান আলীর ছবি ও জাহাঙ্গীর আলমের ছবি নিয়ে রিপোর্ট। বর্ষার শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জে আগ্রাসী হয়ে ওঠে পদ্মা। ইতোমধ্যে ভাঙনও দেখা দিয়েছে কয়েকটি এলাকায়। এমন অবস্থাতেও থেমে নেই অবৈধভাবে বালুমাটি খেকোদের দৌরাত্ম্য। প্রকাশ্যেই নদী পার ঘেঁষে সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে চলছে অবৈধভাবে বালু ও মাটি তোলা। দিনে কম হলেও রাতের আধারে বেড়ে যায় তৎপরতা। আমাদের জমি বাড়ি সব নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ট্রাক্টরের কারণে অনেক মনে করে যে বাঁধগুলা ভেঙে গেছে। নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু তোলায় উর্বরতা হারিয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে পদ্মাপাড়ের হাজার হাজার বিঘা জমি। আর ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। অভিযোগ, প্রভাবশালীদের কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই হতে হয় হামলা ও মামলার শিকার। রাস্তাঘাটের অবস্থা দুরবস্থা এবং যাতায়াত করার অবস্থা খুবই খারাপ অবস্থা। 2-4 পর্যন্ত বাড়ি ভেঙেছে এই এলাকাতে। নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় শঙ্কায় হাজার কোটি টাকার নদীরক্ষা বাঁধ সহ সরকারি বেসরকারি স্থাপনা। ইজারা নেয়া বালুমহালের কয়েক কিলোমিটার দূরে গিয়েও অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। যে কোনো বালু উত্তোলনই এটা বাঁধ বা পার্শ্ববর্তী যে গ্রাম বা মহল্লা থাকে তাদের জন্য নদী ভাঙনের সৃষ্টি হতে পারে। এইগুলো যখনই আমাদের দৃষ্টিগোচর হয়, আমরা জেলা প্রশাসন মাধ্যমে একসাথে আমরা সেটি মোকাবেলা করার চেষ্টা করি। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। ওই স্পট পর্যন্ত পৌঁছাতে অনেক সময় দেখা যায় যে যারা মূলত এই কাজগুলো করছে তারা নিউজ পেয়ে যায়, আমাদের যাওয়ার পালিয়ে যায়। আবার অনেক সময় আমরা ধরতে সক্ষম হই। এ পর্যন্ত অনেকগুলো অভিযান পরিচালনা করা হয়েছে, অনেক জরিমানা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে মোট 4টি বালুমহাল রয়েছে। এর বাইরে অবৈধভাবে বালু তোলা হয় আরও অন্তত 5টি স্থান থেকে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে আত্মরক্ষার্থেই এই হামলা চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে ইরানি ভূখণ্ডের কাছে থাকা বিদেশি বাহিনীকে দ্রুত সরে যেতে সতর্কবার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে সোমবার যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার জন্য সরাসরি ইরানকে দায়ী করে হামলার জবাব দেয়া হবে বলে জানান। যদিও পরে সুর নরম করে বলেন, ঘটনাটি আসলে ততটা বড় কোনো বিষয় নয়। তবে ট্রাম্পের এমন মন্তব্যের পরপরই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে আত্মরক্ষার্থেই এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের হরমুজগান প্রদেশের কয়েকটি স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন হেলিকপ্টারকে উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তু করা হয়নি বলে দাবি ইরানের। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। এই ঘটনার পেছনে তেহরানের হাত নেই উল্লেখ করে তিনি বলেন, অঞ্চলটিতে মার্কিন বাহিনীর অতিরিক্ত উপস্থিতির কারণে যে চরম উত্তেজনা বিরাজ করছে তার ফলেই এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন উত্তেজনার মধ্যেই সতর্কতামূলক এক বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের ভূখণ্ডের কাছে কোনো বিদেশি বাহিনী অবস্থান করলে দ্রুত এলাকা ছেড়ে যেতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। একই সঙ্গে জানান, হরমুজ প্রণালী কোনো আন্তর্জাতিক জলসীমা নয়, বরং এটি ইরান ও ওমানের যৌথ সার্বভৌমত্বের অংশ। 21 নটিক্যাল মাইলের এই সংকীর্ণ জলপথের নিরাপত্তা ও নৌচলাচল নিয়ন্ত্রণের পূর্ণ আইনি অধিকার কেবল এই অঞ্চলের দেশগুলোরই রয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, ইরানের সঙ্গে চুক্তি আগামী সপ্তাহে কিংবা কয়েক মাসের মধ্যে হতে পারে। তবে যুক্তরাষ্ট্রে আগামী মধ্যবর্তী নির্বাচনের আগেই চুক্তিটি সম্পন্ন হবে বলে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেন ভ্যান্স।
ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের ছায়া এবার ফুটবল বিশ্বকাপে। টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে ইরানি সমর্থকদের জন্য বরাদ্দকৃত টিকিট বাতিলের অভিযোগ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। একই সঙ্গে ম্যাচ শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তীব্র ক্ষোভের মধ্যে আগামী 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে ইরান। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বিশ্বকাপ ফুটবলের শেষ মুহূর্তের প্রস্তুতিতে যখন ব্যস্ত দল ও সমর্থকরা, ঠিক তখনই বড় ধাক্কা খেল ইরান। শেষ মুহূর্তে এসে দলটির সমর্থকদের জন্য ফিফার নিয়ম অনুযায়ী বরাদ্দকৃত 8% টিকিট বাতিল করা হয়েছে বলে অভিযোগ ইরান ফুটবল ফেডারেশনের। সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোতে ইরানি দর্শকদের উপস্থিতি বাধাগ্রস্ত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই টিকিট প্রত্যাহার করা হয়েছে, যা আন্তর্জাতিক ক্রীড়ানীতির চরম পরিপন্থী। রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে ইরান ফুটবল দলের ওপরেও। ম্যাচ শেষ হওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়তে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে বেস ক্যাম্প করতে না পেরে পাশের দেশ মেক্সিকোর তিওয়ানা শহরে নিজেদের সাময়িক আস্তানা বানাতে বাধ্য হয়েছে দলটি। এছাড়া ইরান ফুটবল দলের গুরুত্বপূর্ণ 13 জন কর্মকর্তাকে ভিসাও দেয়নি মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতির মধ্যেই জি গ্রুপে থাকা ইরানকে তাদের বিশ্বকাপ মিশন শুরু করতে হচ্ছে। আগামী 15 জুন লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু করবে তারা। এরপর 21 জুন একই মাঠে বেলজিয়ামের মুখোমুখি হবে এশিয়ার এই দলটি। আর 27 জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের প্রতিপক্ষ মিশর। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে জমকালো আয়োজনে হয়ে গেল গালা নাইট। দেশের ফুটবলের 3 প্রজন্মের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় 2003 সালের সাফজয়ী বাংলাদেশ ফুটবল দলকে। বিশ্বকাপে অংশ নেওয়া 48 দেশের জার্সি নিয়ে হয়েছে ফ্যাশন শো। বিশ্বকাপের মধ্যে দিয়ে দেশের ফুটবলাররাও উজ্জীবিত হবেন বলে আশা ক্রীড়া প্রতিমন্ত্রীর। বিশ্বমঞ্চে একদিন বাংলাদেশকে নিয়ে যাওয়ার প্রত্যয় জামাল ভুঁইয়ার। এক ফ্রেমে 3 প্রজন্ম। স্বাধীন বাংলা ফুটবল দল 2003 সালে দেশের ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফের শিরোপাজয়ীদের সঙ্গে বর্তমান দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, জায়ান আহমেদ, জিকো, মুরসালিনরা এক ঝাঁক তারার আলো দেশের ফুটবলে বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব এলেই বাংলাদেশেও আছড়ে পড়ে ফুটবল উৎসবের ঢেউ। বড় পর্দায় খেলা দেখানো থেকে শুরু করে বর্ণিল সব আয়োজনের প্রতিযোগিতায় নেমে পড়েন সমর্থকরা। বিশ্বকাপের সে রং দেশের ফুটবলে ছড়িয়ে দিতে জমকালো আয়োজনে করা হয় ফুটবল ফিয়েস্তা। 2003 সালের সাবজয়ী ফুটবল দলের সদস্যদের দেওয়া হয় জমকালো সংবর্ধনা। অংশ নেয়া 48 দেশের জার্সি নিয়ে জমকালো ফ্যাশন শো আর মনোমুগ্ধকর আয়োজনে যেন আগমনী বার্তা দিয়ে গেল বিশ্বকাপ ফুটবলের। এমন আয়োজন দেশের ফুটবলারদেরও একদিন বিশ্বজয়ের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। 3 প্রজন্মের খেলোয়াড়রা ফুটবলার উপস্থিত ছিল স্বাধীন বাংলা ফুটবল টিম, তার পরবর্তীতে আমরা ছিলাম, তার পরবর্তীতে বর্তমান জেনারেশন। তা আমি মনে করি যে এই ধরনের একটি আয়োজন আমাদের ফ্যানদেরকে আরও অনেক বেশি মোটিভেট করবে এবং এই মোটিভেটের মাধ্যমে ইনশাল্লাহ আমার বাংলাদেশের ফুটবল অনেক দূরে এগিয়ে যাবে। সাবেক ও বর্তমান ফুটবলাররাও স্বপ্ন দেখেন একদিন বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ। এইখানে আমার সাথে অনেক বড় ফুটবলার আছে যারা একটা বড় লেগাসি আছে। সো অফকোর্স আমার স্বপ্ন তো সেম, ওয়ান ডে আমি যখন আর ফুটবল খেলবো না ওই সময় আমার একটা লেগেসি থাকবে। বিশ্বকাপ ইটস গোনা বি গুড। অনেক নতুন টিম ঢুকছে ওয়ার্ল্ড কাপে, সো ইটস গোনা বি ভেরি এক্সাইটিং। নেক্সট যে সাফ যেটা হবে আমাদের যেভাবে এবার আমাদের ট্রফি ঘরে আনতে হবে, এটাই হচ্ছে আমাদের এখন নেক্সট টার্গেট আর কি। আমাদেরকে সম্মান দিল এবং ফুটবলটাকে আরও জাগ্রত করলো। আমি মনে করি যে এটা খুবই চমৎকার একটা অনুষ্ঠান। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দ্বারা অনুপ্রাণিত হোক এবং তারাও ভালো খেলুক, দেশের জন্য ভালো কিছু নিয়ে আসুক। বিশ্বকাপের ম্যাচগুলো দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখানো হবে বলেও জানান আয়োজকরা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
নিত্যপণ্যের স্বস্তি, শিক্ষা স্বাস্থ্য খাতে বাড়তি বরাদ্দ, নাগরিক নিরাপত্তা এবং বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়, জনকল্যাণমুখী বাজেটের অপেক্ষায় মানুষ। বাংলাদেশের সন্দেহে পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টারে অনেকে পুশিন ঠেকাতে সীমান্তে কড়া অবস্থানে বিজিবি, ২৬ জেলায় বাড়তি সতর্কতা, নজরদারি ও টহল জোরদার। এবং সামরিক হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, দক্ষিণাঞ্চলে দফায় দফায় বিস্ফোরণ, বিদেশি বাহিনীকে দ্রুত সরে যেতে সতর্কবার্তা তেহরানের। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।